পর আজ খুলছে অফিস ব্যাংক। খোলা থাকবে পোশাক কারখানা, দোকানপাট ও শপিং মল। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল কারফিউ। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরছে ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তি খাতে। আউটসোর্সিং এর কাজ শুরু, মিলছে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা। আমরা ধুলাইখাল থেকে পুরো দক্ষিণ অঞ্চলের যে বিশ্ব রোডটা আছে এটা বিচ্ছিন্ন করে দেব। ঢাকাকে দেশ থেকে বিচ্ছিন্নের পরিকল্পনা ছিল শিবিরের। গ্রেফতারকৃতদের টেলিগ্রাম বার্তা থেকে তথ্য পুলিশের। দখল করতে চেয়েছিল কারাগারও, কারফিউর পর আত্মগোপনে। সহিংসতার পক্ষে সমাবেশের খেসারত দিচ্ছেন আমিরাত প্রবাসীরা। বাতিল হচ্ছে একের পর এক বাংলাদেশের ভিসার আবেদন। ইস্যু হওয়ার পরও দেশটিতে প্রবেশে নানা বিড়ম্বনা। কামালা হ্যারিসই হচ্ছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী। শীর্ষ নেতাদের সমর্থন। প্রথমবার অংশ নিলেন প্রচারণায়, বললেন গণতন্ত্রের জন্য হুমকি ট্রাম্প। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বেশি পাকা টমেটো আর মেশালে তৈরি ব্রাউন সস, সসের বস। আজ খুলছে সরকারি বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, তৈরি পোশাক ও শিল্প কারখানা। অফিস ও ব্যাংক খোলা থাকবে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এদিকে আজ ও আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাদে বাকি 60 জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দেশের সহিংসতা শুরু করে নাশকতাকারীরা। হত্যা আর অগ্নিসংযোগই হয়ে ওঠে সহিংসতাকারীদের মূল টার্গেট। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। এতে রোববার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। চলমান পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে 3 দিন সাধারণ ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি বেসরকারি সব অফিস। তবে বুধ ও বৃহস্পতিবার সকাল 9টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল 11টা থেকে এবং বিকেল 5টার পরিবর্তে অফিস চলবে বিকেল 3টা পর্যন্ত। কারফিউ শিথিলের সময় সারা দেশে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। দেশ ধ্বংসের ষড়যন্ত্র বাস্তবায়নে শুরু করা ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে শ্রমিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিতে বাধ্য হয়ে গেল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় তৈরি পোশাক সহ দেশের সব কলকারখানা। এরপর টানা 3 দিনে দফায় দফায় আলোচনা ও আশ্বাস শেষে ঘোষণা আসে বুধবার থেকে স্বাভাবিক নিয়মে খোলা থাকবে তৈরি পোশাক শিল্পের কারখানা। শ্রমিকদের আইডি কার্ডই বিবেচনা করা হবে কারফিউ পাস হিসেবেও বলে জানান সংশ্লিষ্টরা। খুলছে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে বিচার কাজ চলবে আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী বাদে বাকি 60 জেলায় কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। 5 দিন পর ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এতে কর্মচাঞ্চল্য ফিরছে ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তি খাতে। রাত থেকেই কাজ শুরু করেছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো। চালু হয়েছে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা। গতি ফিরছে আমদানি রফতানি বাণিজ্যে। গেল বৃহস্পতিবার বিকেলে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নাশকতাকারীদের দেওয়া আগুনে সঞ্চালন লাইন পুড়ে যাওয়ায় রাত থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এতে স্থবির হয়ে পড়ে প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্য খাত। ব্যাহত হয় সরকারি সেবাও, ছেদ পড়ে মানুষের দৈনন্দিন জীবনেও। ব্রডব্যান্ড সেবা বন্ধের 5 দিন পর
ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও ডাটা সেন্টার প্রস্তুত করে মঙ্গলবার রাতেই পরীক্ষামূলক চালু হয়েছে ওয়াইফাই সেবা। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে ফ্রিল্যান্সিং ও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোতে। আটকে থাকা গ্রাহকের কাজ শেষ করতে রাত জেগে কাজ করেন অনেকেই। এখনো ভালো করে জানি না কোন ক্লায়েন্টের কি অবস্থা, তারা আমাদেরকে কাজ দিবে কিনা, কাজ উইথড্র করছে কিনা, এটা এখন তো ভালো করে বুঝতে পারছি না। কিছু ইমেল দেখেছি, ইমেলের ফিডব্যাকটা রাত্রে আমরা পাঠিয়ে দেব। 2-1 দিন না গেলে ভালো করে বোঝা যাবে না যে আসলে কারা আমাদেরকে চলে গেল কিনা কিংবা থাকবে কিনা। সচল হয়েছে অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবাও। গতি ফেরার আশা আমদানি রপ্তানি বাণিজ্যেও। ইন্টারনেটের স্পিড এবং এফিসিয়েন্সি থাকলে হয়তো সবকিছুই কমিউনিকেশনটাও নরমালাইজ হয়ে যাবে আশা করি। ইন্টারনেট সেবাদাতারা জানান ব্রডব্যান্ড সেবা পর্যায়ক্রমে সারা দেশেই চালু করতে কাজ চলছে। অনেক কেবল কিন্তু এখনো ডিসকন্টিনিউ আছে, অনেক কানেকশন ইন্ডিভিজুয়াল কানেকশন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ধারণা স্পষ্ট করতে রোববার ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয় ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ ও অগ্নিসন্ত্রাস চালায় বিএনপি জামায়াত। এবারে কূটনীতিকদের সেসব স্থান ঘুরে দেখানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা গুজব রুখতে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মঙ্গলবার এক ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব। তো আমরা আগামীকাল সেটির আয়োজন করতে যাচ্ছি। নিজস্ব কন্টেন্ট বানিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। চলমান ঘটনা নিরসনে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে ডক্টর ইউনূসের নিবন্ধ রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। আমি আজকে পত্রিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি বিবৃতি লিখেছি। আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছে, সেটিই শুধু উল্লেখ করেছে। বিশ্বনেতাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী। এদিকে বাংলাদেশের রাস্তায় রক্ত ঝরছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের বিষয়ে ভারতকে লিখিতভাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। খুব শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে উল্লেখ করে বিদেশি কূটনীতিকদের দেশ ছাড়ার কোনো প্রয়োজন নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চলমান পরিস্থিতিতে ক্রেতার সংকটে নওগাঁয় আমের দরপতন। 4 দিনে 5,000 টাকার মন নেমেছে অর্ধেকেরও নিচে। লোকসানের দাবি বাগানীদের। কৃষি পণ্যেও বিরূপ প্রভাব। আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপের বস, না কিনলে লস। শাকসবজি ও মাছ উৎপাদন বিপণনে দেশের অন্যতম শীর্ষ জেলা রাজশাহী। উৎপাদিত পণ্য এলাকার চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন স্থানে। তবে দেশের চলমান পরিস্থিতিতে যোগাযোগ ব্যাহত হওয়ায় চরম ক্ষতির মুখে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কৃষক পর্যায়ে পর্যাপ্ত যোগান থাকায় কমছে সবজির দাম। পাশাপাশি জেলেরা মাছ ধরা বন্ধ রাখায় বাড়ছে মাছের দাম। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। রাজশাহীর অন্যতম সবজির হাট খড়খড়ি বাইপাস বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমে দাঁড়িয়েছে 220 টাকায়। কয়েকদিন আগেও এই মরিচের ঝাঁজ ছিল 350 টাকা। দেশের চলমান স্থিতির কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ ও বাজারে বাহিরের ক্রেতা না থাকায় দাম কমেছে বেগুন, আলু, পটল সহ অন্যান্য সবজিরও। বিক্রেতারা বলছেন এখানকার উৎপাদিত বেশিরভাগ সবজি যায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। কয়েকদিন ধরে সেটি রয়েছে। পাইকারি ক্রেতাদের অভাবে অবিকৃত থেকে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে আছে, মাল দূর দূরান্ত যায়, সেই জিনিসটা যাচ্ছে না। কারফির কারণে বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে না, আমদানি বেশি, এই কারণে দামটা কম। এদিকে মাছের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। সরবরাহ কমায় দাম চড়া। সব ধরনের মাছে কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান
ব্যাংক বন্ধ থাকায় আড়তদাররা মাছ চাষিদের টাকা দিতে পারছেন না। এতে করে মাছ ধরা বন্ধ রেখেছেন বহু চাষি। আমদানি কম তো ওর জন্য মাছের বাজার খুবই চড়া। আপনার 2 কেজি রুই 400 প্লাস কিনছি আমরা। মাছ পাঠাইতে পারতেছি না ঢাকা, আমাদের লস। আজকে গাড়ি মাছ আছে, এখন মনে করেন কেজি 50-60 টাকা, গাড়ি মাছের দাম বেশি। ব্যাংক বন্ধের জন্য টাকা পয়সা আড়তদারেরা দিতে পারতেছে না, এই জন্য খামারিরাও মাছ ধরতেছে না। চেম্বার অব কমার্সের সভাপতি জানান, উদ্ধত পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে চাপের মুখে পড়ছে ব্যবসায়ী। মাছটা না কারণে কৃষকরা যেরকম, খামারিরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পাশাপাশি অর্থনীতিতে চাপ পড়তেছে। চলমান সংকটে রাজশাহীতে শুধুমাত্র কৃষিখাত থেকে প্রতিদিন 15 থেকে 20 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। চলমান পরিস্থিতিতে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রভাব পড়েছে সিরাজগঞ্জের দুগ্ধ শিল্পে। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা সহ অন্যান্য কোম্পানি দুধ সংগ্রহ স্বাভাবিক রাখলেও ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্য বিক্রি করতে পারছে না। এতে বিপাকে দুগ্ধজাত পণ্যের উদ্যোক্তারা, সেই সঙ্গে দই ও মিষ্টির কারখানাগুলো বন্ধ থাকায় দুধ বিক্রি করতে না পেরে লোকসানের মুখে প্রান্তিক খামারিরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। দেশের দুগ্ধভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর এই উপজেলায় রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 30,000 গোখামার, যেখান থেকে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। এখান থেকে মিল্কভিটা সহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো তরল দুধ সংগ্রহ করে তা শীতলীকরণের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। এছাড়া এই অঞ্চলের উৎপাদিত দুধ সংগ্রহ করে বগুড়া, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা দই, মিষ্টি সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি করেন। পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তারা চিজ, বাটার, মাঠা, ছানা, ঘি সহ বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে। তবে দেশে চলমান কারফিউয়ের কারণে মিল্কভিটা সহ অন্যান্য কোম্পানির দুধ সংগ্রহ কার্যক্রম স্বাভাবিক থাকলেও দই মিষ্টির কারখানাগুলো বন্ধ থাকায় প্রান্তিক খামারিরা উৎপাদিত দুধ বিক্রি করতে পারছে না। একই সঙ্গে পরিবহন বন্ধের ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি বন্ধ রয়েছে। এতে চরম লোকসানের মুখে এই অঞ্চলের প্রান্তিক খামারি ও উদ্যোক্তারা। গাড়ি ঘোড়া না থাকার কারণে আমরা সকালবেলায় দুধটা বাইরে বিক্রি করতে পারি। বাস বন্ধ হওয়ার কারণে আমরা অনেক লসে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। বাড়তি দুধ গুলো আমরা কিছু কম দামে বেচতেছি, বেচার পরে মনে করেন খুব কষ্টের মধ্যে আমরা আছি দাদা। আমরা এমন একটা লসে আছি, সে লসের আর কোনো শেষ নাই। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারিদেরকে লোকসানের হাত থেকে রক্ষায় উদ্বৃত্ত দুধ দিয়ে বিকল্প পণ্য তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। খামারিদেরকে পরামর্শ দিচ্ছি যে দুধ থেকে যেন তারা ঘি, ছানা, চিজ, লাবাং, মাঠা, এরকম দুগ্ধজাতীয় পণ্য তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারে। সিরাজগঞ্জের শাহজাদপুরে 2 লাখ গাভী থেকে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়, যা টাকার অঙ্কে দাঁড়ায় প্রায় 3 কোটি টাকা। আর মিল্কভিটা প্রতিদিন সমবায় সমিতির মাধ্যমে 2 লাখ লিটার দুধ সংগ্রহ করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের চলমান পরিস্থিতিতে ক্রেতা সংকটে নওগাঁয় প্রায় বন্ধ আম বেচাকেনা। তাপমাত্রা বেশি হওয়ায় বাগানে দ্রুত পেকে যাচ্ছে আম, আর সরবরাহ করতে না পারায় পাকা আম বাগানেই নষ্ট হচ্ছে। বাগান মালিকরা বলছেন, এই অবস্থায় বড় ধরনের আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে তাদের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। মৌসুমের শেষ সময়, তারপরও বিস্তৃত বাগানে বিপুল আমের সমারোহ। হলুদ আবহাওয়ায় দ্রুত ছড়ানো এসব আম জানান দিচ্ছে গাছ থেকে দ্রুত নামানোর। মে মাসের শেষ সপ্তাহ থেকে নওগাঁর বরেন্দ্র এলাকার বাগানের আম নামানো শুরু হয়। তবে বাণিজ্যিক জাতের আম্রপালি, ব্যারিফোর, কাটিমন, গৌরমতি জাতের আমের জমজমাট কারবার শুরু হয় জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে। চলমান এ কারবারে হঠাৎ কারফিউ ঘোষণায় বন্ধ হয়ে গেছে আম বেচাকেনা। গাছে গাছে ঝুলছে আম। চলমান কারফিউ আর পরিবহন জটিলতায় এসব আম বাজারজাত করতে পারছে না বাগান মালিকরা। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির কথা বলছেন তারা। অর্ধেক দামে নেমে আসছে, এখন 2500 থেকে 2800 টাকা মন বিক্রি হচ্ছে, তাও ক্রেতা নাই। অনলাইন বন্ধ, যানবাহন বন্ধ, আমরা তো আমগুলো ক্রেতাকে দিতে পারছি না। তো আমাদের যে স্বপ্ন ছিল, বাগানের যে স্বপ্ন ছিল, এই স্বপ্নটা ভেঙে তছনছ হয়ে গেছে। বর্তমানে আমরা লোকসানের মধ্যে আছি, লাভের মুখে এবার আমরা দেখব না। এদিকে আড়তেও বিপুল আম স্তূপাকারে পড়ে রয়েছে। গত 4 দিনে এসব আড়তে ক্রেতা শূন্য থাকায় নষ্ট হয়ে গেছে অনেক আম। 5000 টাকা প্রতিমন বিক্রি করা আমের দর নেমে এসেছে অর্ধেকেরও নিচে। ক্রেতা নাই, অনলাইন বন্ধ, আমরা যে পার্টির সাথে কথা বলবো সেই সুযোগও নাই, যার কারণে
আমরা ক্ষতির মধ্যে আছি। চলতি মৌসুমে জেলায় ৩২,০০০ হেক্টর জমির বাগান থেকে ৪,৫০,০০০ মেট্রিক টন আম পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। আর উৎপাদিত আমের বাজার দর ধরা হয়েছিল প্রায় ২৫০০ কোটি টাকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেখছেন ভোরের সময়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সে তো বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারি করা হলে কক্সবাজারে ভ্রমণে গিয়ে আটকা পড়েন প্রায় 10,000 পর্যটক। কেউ 5 দিন, কেউ বা 7 দিন পড়েছেন সেখানে। স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর উদ্যোগে তারা ঢাকায় ফেরেন। মঙ্গলবার বিকেলে মেয়রহানি ফ্লাইওভার হয়ে সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌঁছান যাত্রীরা। এ সময় নিজ নিজ গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন পর্যটকরা। বাড়ি ফিরতে পারার আনন্দ কক্সবাজার থেকে আসা যাত্রীদের চোখে মুখে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলমান কারফিউতে সৈকত নগরীতে আটকা পড়েছিলেন তারা। অবশেষে প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় 63টি বাসে ফেরানো হয় আটকে পড়া 10,000 পর্যটককে। কারফিউ শিথিল হলে কক্সবাজার থেকে ছেড়ে আসে যাত্রীবাহী বাসগুলো। বিকেলে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌঁছান যাত্রীরা। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় নিজ নিজ গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। আসার প্ল্যান ছিল হচ্ছে শনিবারে, সো ওইখানে আমরা আটকা পড়ে যাই। আমাদেরকে সেনাবাহিনীর প্রোটোকল দিয়ে নিয়ে আসছে। 10,000-এর মতো আমরা টুরিস্ট আটকা পড়ছিলাম, সবাই আমরা ইনশাল্লাহ ভালো মতোই আসতে পারছি। 3 দিনের জন্য গিয়েছিলাম, কিন্তু আসতে আসতে আমরা 5-6 দিন লাগছে। আসছি ভালোভাবেই, আল্লাহ যাতে কোনো অসুবিধা হয় নাই। কক্সবাজারে আটকে পড়া বাকিদেরও ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুয়াকাটায় আটকে পড়া পর্যটকদের 4টি বাসে করে নিরাপদে ঢাকায় পৌঁছে দিলেন সেনা সদস্যরা। বিস্তারিত জানিয়েছেন অপূর্ব অপু। পরিবার পরিজন নিয়ে পর্যটকরা এসেছিলেন সমুদ্র সৈকত কুয়াকাটায়, কিন্তু কুয়াকাটা এসে আটকে পড়ে যায় দেশের চলমান সংকটে। সেই সংকটে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কুয়াকাটা থেকে প্রায় 200 পর্যটকদেরকে 4টি বাসে করে তারা কুয়াকাটা থেকে পটুয়াখালী হয়ে বরিশাল হয়ে ঢাকায় পৌঁছে দিচ্ছেন। আর এই যাত্রাপথে পর্যটকদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নাস্তাও দেয়া হয়েছে বলে জানিয়েছেন এখানকার পর্যটকরা। বৃহস্পতিবার থেকে আমরা আজকে পর্যন্ত এই 4 দিন আটকা ছিলাম ওখানে। আমরা একটা মাইকিং শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আজকে আমাদের এখান থেকে পর্যটকদেরকে ঢাকা নিয়ে পৌঁছে দেবে। আলহামদুলিল্লাহ আমরা এটা সুযোগটা পেয়েছি। খাবার দাবারের খুবই সমস্যায় ছিলাম এবং আজকের আর্মির তত্ত্বাবধানে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে চলমান সংকটে সবার পাশে থাকার অংশ হিসেবেই কুয়াকাটায় যারা আটকা পড়েছিলেন সেই সব পর্যটকদেরকে তারা ঢাকায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমি নিয়ে এসেছি পটুয়াখালী থেকে, ওখানে পটুয়াখালী ম্যাজিস্ট্রেট ছিল, আমি বরিশাল বর্ডার পার করিয়ে দিব। সাথে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে, বাংলাদেশ পুলিশ থাকবে। বরিশাল জেলা শহরে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত 3 দিনে অর্থাৎ কারফিউ চলাকালীন সময়ে বরিশাল বিভাগের কোথাও সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভোরের সময় আরো থাকছে। ঢাকায় প্রবাসীদের আবাসিক সেন্টারের খবরই জানেন বেশিরভাগ রেমিটেন্স যোদ্ধা। খিলক্ষেতে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারের নামমাত্র ভাড়ায় মেলে রাত যাপনের সুবিধা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। কারফিউ শিথিলের পর চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। গতকাল সকাল থেকে দিনভর বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর এখন আর কোটা আন্দোলন নেই। স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামায়াত সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে, বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে। এই আগুন সন্ত্রাসে যারা জড়িত
সরকার তাদের কাউকে ছাড় দেবে না বলেও জানান তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল এবং পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কারফিউয়ের কারণে কর্মহীন অসহায় স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করল ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে রিকশা চালক, পথচারী সহ শ্রমিকদের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাবার বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় ছাত্রলীগ। এদিকে কক্সবাজারে দুর্ভোগে পড়া হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে এসেছে জেলা ছাত্রলীগ। কারফিউ শিথিলতার সময় বৃষ্টির মাঝেও রিকশা চালক, পথশিশু ও দিনমজুরদের মাঝে খাবার বিতরণ করা হয়। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ আলী আজগর তালুকদার হেনাকে আদালতে নিলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক খালেকুজ্জামান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সে মামলায় শহরের সূত্রপুর এলাকা থেকে হেনাকে গ্রেফতার করে পুলিশ। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারীসহ 136 কয়েদি আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে জঙ্গি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনো কয়েদি নেই। কারাগারে হামলা ও কয়েদি পালানোর ঘটনায় জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে কারাগারটি পরিদর্শনে গিয়ে নাশকতায় জড়িতরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞে তছনছ নরসিংদী জেলা কারাগার। গত 19 জুলাই বিকেল 5টার দিকে কয়েক হাজার মানুষ একযোগে হামলা চালায় জেলা কারাগারে। এ সুযোগে পালিয়ে যায় কারাগারে থাকা 9 জঙ্গি সহ 826 জন কয়েদি। এ ঘটনার 2 দিন পর সোমবার দুপুরে ধ্বংসস্তূপে পরিণত কারাগারটি পরিদর্শনে যান পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন। পালিয়ে যাওয়া কয়েদিদের স্বেচ্ছায় ফিরে আসার আহ্বান জানান তিনি। যারা এখন পর্যন্ত পালিয়ে গিয়েছে তাদেরকে আমি আহ্বান করবো যে তারা আদালতে এসে হাজির হবে, স্বেচ্ছায় তারা হাজির হবে। পুলিশ প্রধানের আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকে জেলা জজ আদালতে আইনজীবী সমিতির কার্যালয়ে পালিয়ে যাওয়া কয়েদিরা আত্মসমর্পণের জন্য আসতে থাকেন। কারাগারে ফিরে যেতে 2 নারী সহ 132 জন কয়েদি হাজির হন। এর আগে সোমবার 4 জন আত্মসমর্পণ করেন। জেলখানার মধ্যে দুর্বৃত্তরা ঢুকিয়া আমাদের ইয়ার মধ্যে আগুন লাগাই দিছে আর বলতেছে 12 মারধর করছে। তাদের মারধরের মুখে পড়ে আমরা বাড়িতে বাধ্য হয়েছি। ওই ওটা পুরা লাগু 12 সালে পরে 12 না গেরে ছালাইয়া আমারে বাড়ি মারছে। সিলিন্ডার না হলে তো উপায় নাই, আমার যদি নতুন মামলা দেয় তখন তার বেরোতে পারবো না। এছাড়া বেশ কয়েকজন কয়েদি গত শনিবার থেকেই কারা ফটকে এসে ঘোরাঘুরি করছেন আত্মসমর্পণের জন্য। দেখাও করেছেন জেল সুপারের সঙ্গে। ভিতরে আমরা শুধু দেখছি যে আপনার লকআপ ভাঙতেছে, ভাঙা ফটো করেছে, এখানে তোমরা চলে যাও, অন্তত তোমাদের জানের উপর আঘাত আসবে। এই জন্য আমরা সবাই চলে এসেছি। আমি কয়েকশো বার আমি একবারে দইরা বাপ দেখছি, বাবা আমি যাবো না, আমার আর অল্প কয়েকদিন সাজা আছে, আমি সাজা শেষ করে পারব। সুবাদের স্যারের সাথে এবং সুপারের সাথে পরামর্শ কইরা আমি সকাল আবার আইছিলাম সিলিন্ডার করার জন্য। আত্মসমর্পণকারী কয়েদিদের আশপাশের জেলা কারাগারে পাঠানো হবে। পরে রাখার মতো অবস্থা হলে নরসিংদী জেলা কারাগারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তাদেরকে অন্য একটি কারাগারকে নেওয়া হবে। আমাদের এখানকার ফ্যাসিলিটি একটু বাড়ার সাথে সাথে তাদেরকে এখানে শিফট করা হবে। দুপুরে কারাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। কারাগারের তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। যারা এই কাজগুলি করেছেন তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের সোপর্দ করব। এদিকে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে আসা আব্দুল আলী নামে হত্যা মামলার এক আসামিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের 18 বাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সময় সংবাদ, নরসিংদী। দেখছেন ভোরের সময়। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। প্রথমে কোটা সংস্কার আন্দোলন